আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকে সহযোগী সদস্যদের উদ্যোগে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি পৌরসভা সভাপতি মৌলানা নুরুল আমিন, আজকের এই সভায় উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত আমির, বারবার কারাবরণকারী, নারায়ণগঞ্জে সেই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ সংগ্রামী নেতা জনাব আলহাজ মমিনুল হক সরকার, উপস্থিত আড়াইহাজার উপজেলা, উপস্থিত নারায়ণগঞ্জ জেলার মোহতারাম সেক্রেটারি, উপস্থিত রয়েছেন আড়াইহাজার উপজেলার বর্তমান আমির জনাব হাদিউল ইসলাম এবং সাবেক আমির জনাব মোতাহার হোসেন ভূঁইয়া, উপস্থিত আড়াইহাজার জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা 1971-এ মুক্তিযুদ্ধ বহু রক্তের বিনিময়ে অর্জন করেছিলাম পাকিস্তানের শোষক গোষ্ঠীর হাত থেকে। এই রক্তের বিনিময়ে মূলত আমরা কি পেয়েছিলাম? 7ই মার্চে ভাষণ শুনেছিলাম যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু সেই 7ই মার্চের পরে 25শে মার্চ পর্যন্ত কি হয়েছে? সেটা কি স্বাধীনতার সংগ্রাম হয়েছে না পাকিস্তানের প্রধানমন্ত্রীর হিসাব নিকাশ হয়েছে? কি বলেন, ঠিক কিনা? এই হিসাব নিকাশ হওয়ার পর যখন বনিবনা হয় নাই, তিনি চলে গেছেন পাকিস্তানে, এসি করা রুমে 9 মাস ছিলেন, আর তার মেয়ে তার বাচ্চাকে নিয়ে পাকিস্তানের সেই ভাতা দিয়ে সুখে শান্তিতে ছিল। আমার আপনার মতো যারা খেটে খাওয়া মানুষ, এদেশের সংগ্রামী মানুষ, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছিলাম। আমি নিজে 1971 সনে অগাস্টের 14ই অগাস্টে মনে পড়ে গোপালদি থেকে নৌকায় সেই ভারত, সেই সিএনবি পার হইয়া ভারত যায়। আমি আমার সঙ্গে 6 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গিয়েছিলাম। প্রিয় ভাইরা, ভারতে ট্রেনিং নিয়ে যাওয়ার সময় যেমন জীবন বাজি রেখে যেতে হয়েছে, বাংলাদেশে ঢোকার সময়ও জীবন বাজি রেখে ঢুকতে হয়েছিল। জীবন যারা দিয়েছে আমার আপনার মতো লোক, কিন্তু সেই তথাকথিত বঙ্গবন্ধু নামে যেই লোকটি, তার কেউ এই দেশের স্বাধীনতার জন্য জীবন দেয় নাই। প্রিয় ভাইরা, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তিনি যে অত্যাচার নির্যাতন জুলুম করেছিলেন, বাংলাদেশে একটি দল রেখে, একটি দল নয়, আওয়ামী লীগ সহ সকল দলকে ব্যান করে দিয়ে বাকশাল নামে স্বৈরাচারী একটি দল গঠন করে স্বাধীনতার নামে, জনগণের স্বাধীনতার নামে একদলীয় বাকশালে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি একটি রক্ষী বাহিনী গঠন করে জনগণের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন। প্রিয় ভাইরা, এইভাবে যখন 1975 সনে পতন হলো, তারপরে 96 সনে সেই হাতে তসবি, মাথায় স্কার্ফ এবং সঙ্গে সঙ্গে সেই মাপ চেয়ে, ক্ষমা চেয়ে শাসন ক্ষমতায় এসেছিল। প্রিয় ভাইরা, আমরা তখন দেখেছি, ভাবলাম যে বানর তো লঙ্কায় গেলে বাদরামি মানে হয়তো কমতে পারে, কিন্তু দেখেছি 2009 সালে ক্ষমতায় এসে কি হয়েছে। 2009 সনে ক্ষমতায় এসেই দেখা গেছে তিনি 25শে ফেব্রুয়ারি 2009
আমাদের দেশের এই সেনাবাহিনী, যেই সেনাবাহিনী, মহান সেনাবাহিনীকে আমরা ভালোবাসি, এই সেনাবাহিনী আমাদেরকে ভালোবাসেন, যার প্রমাণ 5ই আগস্টে তারা রেখেছেন। কি বলেন, ঠিক কিনা? যদি তারা চাইতেন আরো হাজারো হাজারো লোককে, লাখো লোককে গুলি করে হত্যা করতে পারতেন। এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে জামাত ইসলামের পক্ষ থেকে, 2500-এর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে তারা এই লোক হত্যা থেকে বিরত থেকে এই হাসিনার এই নির্দেশ পালন করেন নাই। প্রিয় ভাইরা, আর সেই জন্য শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমি তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনের কথা বেশি বলবো না। দেখুন, সকলের উপর, বিএনপি, জামাত সহ সকল যারা বিরোধী ছিল সকলের উপরই নির্যাতন করেছে। কিন্তু এই দেশের লোক, এই দেশের জনগণ সাক্ষী, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি নির্যাতন, ইতিহাসের সবচেয়ে বেশি নির্যাতন হয়েছিল। কে বলেন, ঠিক কিনা? আপনারা জানেন, যেখানে ইসলামী ছাত্র শিবিরের 2 জন লোককে দেখতো, তাদেরকে ধরে নিয়ে শুধু রিমান্ড নয়, এমনকি সেই আয়না ঘরে পর্যন্ত দিত। পরের দিন দেখা যেত ক্রস ফায়ারে তাদেরকে মাঠে, পুকুরের পার, এখানে সেইখানে তাদের লাশ পাওয়া যেত। প্রিয় ভাইরা, 2-3 জন একত্রে মিলে কোরআন পড়তো, তাদেরকে ধরে নিয়ে জঙ্গি হিসাবে তাদেরকে কয়েদখানায় দিত এবং নির্যাতন করত। প্রিয় ভাইরা, আপনারা জানেন জামাত ইসলামের 6 জন নেতাকে, 5 জন নেতাকে কেমন ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসি দিয়েছিল এবং মোট 11 জন জাতীয় নেতাকে তারা হত্যা করেছিল। আপনারা জানেন, এরই মধ্যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বহু আলেম ওলামাকে কারাবরণ করতে হয়েছিল এবং সর্বশেষ চিকিৎসার নামে তাকে মেডিকেলে হত্যা করা হয়েছিল, দেলোয়ার হোসেন সাইদিকে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবং শুধু তাই না, জামাত ইসলামীকে এতটুকু মনে করেছিল যে ভারতীয় আধিপত্যবাদ এবং ক্ষমতা কুক্ষিগত এই নাফরমান আওয়ামী লীগ, ছাত্রলীগ মনে করেছিল এই দেশের তাদের ক্ষমতার কুক্ষিগত করার বিরুদ্ধে সবচেয়ে চ্যালেঞ্জ হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। যার কারণে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসি সহ 11 জনকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই। 1 আগস্ট 2024 সনে তাদেরকে ব্যান করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়। মনে করেছিল নিষিদ্ধ করলে আমার ক্ষমতা কুক্ষিগত, সুসংহত হবে। কিন্তু মহান আল্লাহ পাক কি করেছেন, 5 তারিখে শুধু তাকেই পালিয়ে যেতে হয় নাই, তার দল বল সহ তার সংসদ, এমনকি দুনিয়ার বিশ্বে কোথাও এরকম ইতিহাস নাই যে একজন ফ্যাসিস্ট, একজন স্যাডিস্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার 300 আমলা, 300 সংসদ সদস্য সহ থানা, কোর্ট এবং বিভিন্ন জায়গার সব ওসি থেকে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সব পালিয়ে চলে যায়। এরকম কোথাও দেখা যায় না, বিশ্বের ইতিহাসে এরকম নয়। বাংলাদেশে এই নজির সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, যদি এদের অত্যাচার, জুলুম, নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। কি বলেন, ঠিক না? আল্লাহ পাকের মেহেরবানি, ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আমরা 5ই আগস্ট একটা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা আজকে উন্মুক্ত। আজকে এটা সম্ভব হতো না। আজকে আমরা উন্মুক্তভাবে এই ময়দানে 2500 বক্ষে, 2500-এর মূল ভূখণ্ডে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কথা বলতে পারছি। এটা কি 5ই আগস্টের আগে সম্ভব হতো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। প্রিয় ভাইয়েরা, দেখুন, সত্যিকার অর্থে দীর্ঘ 15টি বছর বিএনপির একটা বিরাট দল, জনগণের দল, জামাত ইসলামী একটা বিরাট দল, ঐক্যবদ্ধভাবে সংগ্রাম আন্দোলন করেও আসলে সত্যিকার অর্থে কিছুই করা যাচ্ছিল না। সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আমি মনে করি এটা মহান আল্লাহ পাকের একান্ত ইচ্ছায় এই দেশ
তৃতীয়বার মুক্ত হয়েছে, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এখন এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, স্যাডিস্ট কোথাও এরকম আছে? আপনার দেখুন 2006 সনে বিএনপি জামাত যেই দিন ক্ষমতা ছাড়বেন, সেই দিন তার আগের দিন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে লগি বৈঠার তাণ্ডব, সেই 28শে অক্টোবর আমরা কি দেখেছি? সেইখানে তারা লগি বৈঠা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে হত্যা করার পরে সেই মৃত লাশের উপর উল্লসিতভাবে নাচানাচি করেছে। বলেন, এর চেয়ে অত্যাচার, জুলুম এবং স্যাডিস্ট আর কোথাও বিশ্বে দেখা যায় না। যখন তারা হত্যা করে শুধু সেখানেই ক্ষান্ত হয় না, তারা সেই লাশগুলো পুড়িয়ে দিয়েছে। 5ই আগস্টে আমরা দেখেছি, কি বলেন ঠিক কিনা? এইভাবে অত্যাচার, নির্যাতন সেই আওয়ামী ফ্যাসিস্টরা করেছে। প্রিয় ভাইরা, এখন এই অত্যাচার নির্যাতন আমরা দেখেছি। এখন এই ফ্যাসিস্টরা কয়েকজন পালিয়েছে। এই পালিয়েছে মানে ফ্যাসিজম শেষ হয়ে গেছে বলে মনে করতে পারি আমরা? অবশ্যই না। তাদের দোসররা রয়েছে, তাদের দালালরা রয়েছে। একবার দেখি ইস্কন লীগ হয়ে ওঠে, একবার দেখি আনসার লীগ হয়ে আসে, একবার অটো লীগ হয়ে আসে, আর একবার বিভিন্ন লীগ নামীয়, লীগ না, বিভিন্ন নামে সেই লীগের প্রতিকৃতিরা আসে। কি করার জন্য? আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের ফসলকে ধ্বংস করার জন্য। প্রিয় ভাইরা, আমরা এই ফসল ধ্বংস হতে দিতে পারি না। ওরা বলেছিল যে ওরা যদি ক্ষমতার থেকে নামে 5 লক্ষ লোক হত্যা করে ফেলবে এই দেশের জনগণ। কি বলেন? 5 লক্ষ লোক হত্যা হয়েছে? ওরা এই জন্য বলেছিল, ওরা যেই অপকর্ম করেছিল, ওরা যেই কুকর্ম করেছিল, কুকর্মে তাদের মধ্যে একটা ভয় ছিল যে নিশ্চয়ই তারা, আমরা যেইভাবে কুকর্ম করেছি, যেই অত্যাচার নির্যাতন করেছি, নিশ্চয়ই তারা আমাদেরকে ছাড়বে না। আলহামদুলিল্লাহ, আমরা সেই সাধারণ মানুষ কিছুই করি নাই। প্রিয় ভাইরা, কিন্তু একটি বিষয়, যেহেতু এই ফ্যাসিবাদ যায় নাই, এই ফ্যাসিবাদের মূল উৎপাটিত করতে হবে। প্রিয় ভাইরা, এই মূল উৎপাটিত করতে হলে দুটি বিষয় আমি মনে করি, যে দুটি বিষয় হলো এই দেখুন, এই আইন শাসন বিভাগে কারা বসেছিল? আমরা কখনো বিচার পাই নাই। একজনকে ধরে নিয়ে দেখা গেছে যে সে 10 দিনের রিমান্ড দিয়েছে, অহেতুক একটা ছেলে ধরে নিয়ে 10 দিনের রিমান্ড দিয়েছে। এরপরে কোথায়? জেলখানায় 6 মাস, 9 মাস, বছর, 10 বছর ধরে জেলখানায় আছে। কোনো বিচারাচার পাই নাই। সেই ফ্যাসিস্ট, সেই জুলুমবাজ যারা বিচারক, তারা আছে না বহাল? আমরা সেগুলোকে বিদায় করতে চাই। এরপরে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, সর্বত্র এই জুলুমবাজ দালাল শ্রেণীর লোক আছে না? এদেরকে আমরা বিদায় করতে চাই। সবচেয়ে বড় বিষয়টা হলো যার মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়েছে, সেই মূলটাকে উৎপাটন করতে চাই, আর সেটা হলো এই দেশের সংবিধান। এই দেশের সংবিধানের মাধ্যমে এই ফ্যাসিজম তৈরি করার মূল হাতিয়ার হচ্ছে সংবিধান। সেটা হলো ধর্মনিরপেক্ষতা একটা হাতিয়ার, সেই সমাজতন্ত্র একটি হাতিয়ার, এবং সঙ্গে সঙ্গে তাই না, এদেশের মনে করেন প্রেসিডেন্ট নির্বাচন হয়, প্রেসিডেন্ট একটা প্রাইম মিনিস্টারের রন্ধন ঘরের কামলা ছাড়া আর এদেশের প্রেসিডেন্টের কোনো যোগ্যতা লাগে না। প্রাইম মিনিস্টারের রন্ধন ঘরের কামলা হতে পারলে সে প্রেসিডেন্টের যোগ্যতা অর্জন করে, না হলে স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন, সেই যোগ্যতা সম্পন্ন লোক হলে সে প্রেসিডেন্ট হতে পারে না। প্রিয় ভাই, আমরা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই। কাজেই যদি নির্বাচন করতে হয় এই দেশে, সঠিকভাবে নির্বাচন করার পূর্বে অবশ্যই এই ফরমেশন, অর্থাৎ এই মানে দালালি, এই স্বৈরাচারের তোষামদি এবং স্বৈরাচারের যত রকম সোর্স, তার পন্থা আছে, পথ, সেগুলো বন্ধ করতে হবে।
তা না হলে দেখা যাবে যে আরেকটি স্বৈরাচার চেপে বসেছে এই দেশের মানুষের উপর। কি বলেন, ঠিক কিনা? আমরা কি আর কোনোদিন এই স্বৈরাচারের পথ দেখতে পেতে চাই? তাহলে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং স্বৈরাচারের দোষরদেরকে বিচারের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে দেশ যখন স্থিতিশীল হবে, দেশে যখন সঠিক মর্যাদাপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পারবো, আমরা তখনই নির্বাচন চাই। আমাদের সেনাবাহিনী, আমাদের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান সেই সরকার প্রধান ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। এদিক থেকে আমরা সহযোগিতা করব, আপনিও সঠিকভাবে পদক্ষেপ নেবেন, এই কথাগুলো রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।